ভারতকে বন্ধু বলে গলা শুকানো আর পেছন থেকে ছুরি মারা এই খেলাতেই যেন পারদর্শী ডোনাল্ড ট্রাম্প। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের গল্প শোনাতে শোনাতে এবার সরাসরি ভারতের পণ্য আমদানির উপর শতভাগ শুল্ক বসিয়ে দিলেন তিনি। আজকে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটা অডিও কল শুনলাম। উনি এই যুগে রবিনহুড, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের যত সম্পত্তি আছে সব উনি কেড়ে নিবে। উনি অডিও কলে বলতেছে আমি তো আসবোই ফিরে, কিন্তু তার যত সম্পত্তি আছে সব আমি ক্রপ করব, এগুলো আমি গরিবের মধ্যে বিদায় আনবো। সেভেন সিস্টার নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের মন্তব্যে ভারত জুড়ে এখন রাজনীতিতে চলছে তুলপাড়। ভারতের রাজনীতিবিদরা এক একজন এক এক রকম মন্তব্য করছে, উম্মাদের মতো পাগল হয়ে গিয়েছে। মনে হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশে থাকার কারণে ভারত হয়ে যাবে লন্ডভন্ড, তাদের সেভেন সিস্টার আলাদা হয়ে যাবে, সেই দুশ্চিন্তা এখন চলছে। ভারতের পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত ভারত জুড়ে নরেন্দ্র মোদীর পক্ষে বিপক্ষে স্লোগান মুখরিত হচ্ছে রাজনীতিবিদদের মুখে মুখে। প্রথমত আমি তীব্র প্রতিক্রিয়া এবং নিন্দা জানাচ্ছি এবং ডিপ জলের ভাষায় বলতে চাই আহ বাতিজা আহ। মানে পুরো ইন্ডিয়া নিয়ে আসতে হবে। যদি ইন্ডিয়া নিয়ে আসলে আমরা বেকারে পড়বো, কিন্তু শুধু ত্রিপুরা আসলে বাংলাদেশ ত্রিপুরাকে মারি দেখে নিতে পারবে, আমাকে ছুটিয়ে লাল করে দেবে। বাংলাদেশকে ভেঙে ফেলা হবে, বাংলাদেশকে ভেঙে বাংলাদেশের ভেতর দিয়ে রাস্তা বানানো হবে, সেই রাস্তা দিয়ে তারা সমুদ্রে যোগাযোগ করবে। বাংলাদেশের জনগণ স্বস্তিতেই কাটিয়েছে এবছরের ঈদ। এবছরের ঈদে তেমন কোনো দুর্ঘটনা ছাড়াই সাধারণ জনগণ রাজনৈতিক কোনো প্রতিহিংসা ছাড়াই আন্তরিকতার সাথে সুন্দরভাবে ঈদ উদযাপন করতে সক্ষম হয়েছে। ঢাকা শহরে আওয়ামী লীগের লোকেরা গুজব ছড়িয়েছিল যে ডাকাতির রমরমা ব্যবসা চলবে, মানুষের নিরাপত্তাহীনতায় থাকবে, সেখানের বাসাবাড়িগুলো ডাকাতের ভরপুর হয়ে যাবে। কত ধরনের কথা ঈদের আগে বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে বিতর্কিত করতে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বর্তমান সময়ে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে হাজির হয়েছি। এমনকি আমি আশা করছি ভিডিওর শুরুটা দেখেই বুঝতে পেরেছেন আজকের নিউজটি কতটা গুরুত্বপূর্ণ। তো প্রিয় দর্শক, যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না, চলুন দেখে আসি আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, আমরা একটা লাইক দিয়ে ধারাবাহিকভাবে সকল ভিডিও বিস্তারিত আলোচনা দেখে আসি। আজকে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটা অডিও কল শুনলাম। উনি এই যুগে রবিনহুড, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের যত সম্পত্তি আছে সব উনি কেড়ে নিবে। উনি অডিও কলে বলতেছে আমি তো আসবোই ফিরে, কিন্তু তার যত সম্পত্তি আছে সব আমি ক্রপ করব, এগুলো আমি গরিবের মধ্যে বিলায় দেবো। বুঝছেন, গরিবের মধ্যে উনি বিলায় দিবে। এই কালের রবিনহুড। 5ই আগস্টে ওনার পতন হয়েছে, উনি এটা মানতে পারতেছে না। 5ই আগস্টে কিন্তু আর একটা দেশেরও পতন হয়েছিল, তাদের আধিপত্যের পতন হয়েছিল, তাদের ছলাকলার পতন হয়েছিল ভারতের। ভারতও মানতে পারে না, কিন্তু মানতে সময় লাগতেছে, হাওয়া বদলাচ্ছে। জয়শঙ্কর সাহেব গত 2 দিন আগে, ভারতের জয়শঙ্কর, উনি বলছেন বাংলাদেশে এরকম একটা ঘটনা ঘটবে, এটা আমরা আগে জানতাম, এবং এটা ছিল জনরোষ, মানে জনগণের ক্ষোভ ছিল এটা। কিন্তু এতদিন কি বলে আসছে? এতদিন বলে আসছে বাংলাদেশে মৌলবাদীর উত্থান হয়েছে এবং জঙ্গি নেতা, এভাবে বলে নাই, এভাবে বলছে আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে জঙ্গি নেতা আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, উনি নাকি জঙ্গিদের নেতা। আর ভারত থেকে আমরা শুনছি কূটনৈতিকভাবে ওনারা বলে গেছে এই সরকারের সাথে আমাদের কোনো রকম বৈঠক হবে না, কোনো মিল মহব্বত না, নির্বাচিত সরকার আসুক তারপরে কথাবার্তা হবে। এবং বাংলাদেশে মৌলবাদীর উত্থান হয়েছে, এটা কিন্তু এতদিন বলে আসছে। গত 2 দিন আগে বলতেছে বাংলাদেশে জনরোষের কারণে শেখ হাসিনার পতন হয়েছে। তার মানে কি মৌলবাদীর উত্থান হয়েছে, ওইখান থেকে কিন্তু ফিরা জায়গা মতো আসছে, হাওয়া বদল হচ্ছে। মোদিজি ঈদ মোবারক জানাইছে আমাদেরকে, হাওয়া আরো বদল হবে, চারিদিক থেকে বদল হবে। দেখেন এই যে মির্জা ফখরুল সাহেবের লাস্ট কথাগুলো শুনেন, শেষের কথাগুলো, আগে কি বলছে ওইগুলা ভুলা যান, বলতেই পারে সিনিয়র মানুষ, বুঝতে হয়তো একটু সময় লাগছে। ভারতের মতো দেশের বুঝতে সময় লাগলো 7-8 মাস, যে সত্যি সত্যি পতন হয়েছে। তারা ভাবতো যে না, পতন হয় নাই, আবার ফিরাইয়া দিতে পারবে। 7-8 মাস পর বলতেছে জনরোষের কারণে পতন হয়েছে। আবার প্রশ্নের উত্তরে, সাংবাদিকের প্রশ্নের উত্তরে বলছে শার্ক নিয়া, যে শার্কের ফাইল আমাদের টেবিলে। এতদিন কিন্তু শার্ক নিয়ে কোনো কথাই বলতে চায় নাই। শার্ক সম্বন্ধে সবাই জানেন আপনারা, শহীদ জিয়াউর রহমান সাহেব শার্ক নিয়ে আসছিলেন। উনি চেষ্টা করছিলেন যে ভারতের আধিপত্য থেকে বাঁচার জন্য একটা শার্ক কান্ট্রি করি, এই শার্কের সাথে অন্তর্ভুক্ত থাকবে পাকিস্তান, ভুটান, নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ এবং ভারত। কিন্তু 2017 সালের পর থেকে শার্কের আর কোনো কার্যক্রম সামনে আসে নাই। ভারত এটা হইতে দেয় নাই, কারণ ভারত ছোট ছোট দেশগুলোর উপরে বুঝছেন মুরব্বিয়ানা করতে চায়, ছড়ি ঘুরাইতে চায়, ব্যবসা বাণিজ্য করতে চায়, একতরফা চুষতে চায়। কিন্তু শহীদ জিয়াউর রহমান সেটা বুঝা ফেলছিল। 75-এ যে অভ্যুত্থান হয়েছিল, যে বিপ্লব হয়েছিল,
সেটার কারণ কি ছিল? এই ভারতে কিন্তু ভারতের আধিপত্য থেকে আমরা মুক্তি চাইছিলাম, অরিজিনাল স্বাধীনতা চাইছিলাম। কারণ ভারত আমাদেরকে স্বাধীন হইতে দেয় নাই। 71 যে স্বাধীনতা পাইছি এটা আমরা ভূখণ্ডের স্বাধীনতা পাইছি, কিন্তু আমাদের দেশের মানুষ স্বাধীনতা পায় নাই। আমাদেরকে রাহুল গ্রাসের মতো গ্রাস করে নিয়ে যাচ্ছিল, ধীরে ধীরে চুষা খায়া ফেলাইতেছিল ভাই। ওই যে আপনার যোগ যেমন গায়ে লাগলে রক্ত চষে না, এরকম প্রত্যেকটা মানুষের গায়ে যোগের মতো লাইগা চুষা নিয়ে যেতেছিল। যাই হোক, দেরিতে হইলো, বুঝতে পারছে ভারত। জয়শঙ্করের কথা চেঞ্জ হচ্ছে, শার্ট নিয়ে চিন্তা ভাবনা করতেছে, শার্টের ফাইল তাদের টেবিলে। শার্ট এমন একটা থিম ভাই, সেখানে কোনো দেশ ছোট বড় না, স্ট্যাটাস এক থাকতে হবে, কোনো দেশকে ছোট বড় হিসাবে বিচার করা যাবে না। এটাই ছিল শহীদ জিয়া রহমানের স্বপ্ন। সেই স্বপ্ন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার কিন্তু ক্ষমতায় বসেই বলছিল যে আমি শার্টের ফাইলটা আবার খুলতে চাই। কিন্তু যাদের সবচেয়ে বেশি এগিয়ে আসার কথা ছিল তারা এগিয়ে আসে নাই, শার্ট নিয়ে কোনো কথা বলে নাই, তারা শুধু নির্বাচন করছে। কিন্তু তাদেরও সুর বদলে যাচ্ছে। ভারতের ছলাকলা সব ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে মানুষের কাছে। মানুষ এখন বুঝা ফেলাইছে কারা দালালি করে আর কারা দালালি করে না। ভারতের পক্ষে যেই যাবে ভাই তারই ভরাডুবি হবে। যাই হোক, আমরা মির্জা ফখরুল সাহেবের একটা কথায় আসি। উনি ঈদ নিয়ে কিছু কথা বলছেন। উনি 6 তারিখে বিদেশে চিকিৎসার জন্য যাচ্ছেন। এটা নিয়ে আমার একটা কথা আছে, এটা বললে ওনার কথাটা বলি। এই যে বড় বড় নেতাদেরকে বুঝছেন, বিদেশে চিকিৎসা করতে যাওয়াটা যদি বন্ধ করা যেত, এই দেশেই চিকিৎসার ব্যবস্থা হয়ে যেত এতদিন। বড় বড় নেতারা কাশি হইলো, বুঝছেন, সর্দি হইলো, বিদেশে চলে যেত আওয়ামী লীগের আমলে। আমরা দেখছি ওদেরকে যদি আমরা যাইতে না দিতাম, এয়ারপোর্টে যদি আটকাই দিতাম যে ভাই এই দেশে চিকিৎসা নিতে হবে, তাহলে এই দেশের চিকিৎসা ব্যবস্থা উন্নতি হইতো। যাই হোক, ওনার শরীর খারাপ, দোয়া করি উনি সুস্থ হোক। এবং উনি বিদেশে যাচ্ছে, অনেকে মন্তব্য করতেছে ভারতে যাবে কিনা। ভারতে গেলে মহাভুল করবেন। আমার ব্যক্তিগত ধারণা উনি চিনে যাবেন। হ্যাঁ, উনি চিনে যাবেন। আচ্ছা, যেখানেই যাক উনি সুস্থ হয়ে আসুক। উনার কথাগুলো আমার ভালো লাগছে। উনি বলছেন সংস্কার আর নির্বাচন একই কাজ, সংস্কারও হবে, নির্বাচনও হবে। আগের মতো বলে নাই যে ডিসেম্বরে নির্বাচন চাই। ওনাকে কিন্তু প্রশ্ন করা হয়েছে যে আপনারা তো ডিসেম্বরে নির্বাচন চাইছেন। উনি খুব সরাসরি বলছে, অবশ্য খুব নরম ছিল, শরীরটা ভালো ছিল না, ভেঙে ভেঙে কথা বলতেছিল। উনি বলছে যে প্রধান উপদেষ্টা বলছে জুন পর্যন্ত সময় লাগতে পারে, যেটাই হোক আমরা নির্বাচনও চাই, সংস্কারও চাই। আর কোনো এখানে কথা হয় নাই। ওনার কথা থেকে, ওনার বডি ল্যাঙ্গুয়েজ থেকে আমি যেটা বুঝতে পারলাম ভাই, ছোট মানুষ আমি বুঝতে পারছি যে হাওয়া বদল হচ্ছে। সবাই বুঝতে পারতেছে চীন থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার আসার পর সবাই বুঝা ফেলছে কি করতে হবে। এবং সবাইকে কিন্তু একবার করে চীনে যাইতে হবে, সেটা চিকিৎসার নামে হোক আর যেভাবে হোক। ওইখান থেকে জ্ঞান নিয়ে আসেন কি করতে হবে দেশের জন্য। চীন ভাই 2 হাত বাড়াই দিছে, এই দেশে ব্যবসা বাণিজ্য সব কিছু করতে চায় এবং কল কারখানা করতে চায়। এখানে যদি কল কারখানা করে ভাই কারা কাজ করবে? আমাদের দেশের লোকই তো কাজ করবে। ওই যে স্যারে বলে না যে সবাই চাকরি চাই, সেই ব্যবস্থায় উনি করতেছে। এখন একটা কথা বলি, সবাই বলতেছে 5 বছর থাকতে হবে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে। উনি কি 5 বছর থাকবেন? না, উনি 5 বছর থাকবেন না। উনি যেহেতু বইলা ফেলছে, উনি ওনার মুখ থেকে 2টা ইম্পর্টেন্ট কথা বলছে, এটা আপনারা মাথায় রাখেন। উনি যে কথাটা বলে সেটা কইরা ছাড়ে, কিন্তু উনি কিন্তু বলছে ডিসেম্বর না হোক জুন পর্যন্ত লাগতে পারে নির্বাচনের জন্য। আরেকটা কথা বলছে, খুব গুরুত্বপূর্ণ কথা। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার খুব সোজা ভাষায় আরেকটা ইম্পর্টেন্ট কথা বলছে যে ওনারা আমাকে মারছে বলে আমি ওনাদেরকে মারবো, এটা ঠিক না। ওনাদের মধ্যে যারা অপরাধ করছে, অন্যায় করছে, টাকা লুট করছে, খুন করছে, তাদের বিচার হবে। বাকিরা যদি ভুল স্বীকার যায়, ক্ষমা চায়, তারা আমার ভাই, তারা আমার দেশের মানুষ। আমি তো আপনাদের ফেলে দিতে পারবো না। আমাদেরকে সবাইকে একসাথে বসবাস করতে হবে। তার মানে উনি কি বুঝাইতে চাইছে বুঝছেন? যারা অন্যায় করছে আওয়ামী লীগের মধ্যে, তাদের বিচার হবে। আর যারা অন্যায় করে নাই, তারা আবার এই দেশের রাজনীতিতে আসতে পারবে। এটাই তো বুঝাইছে। উনার কথা মিথ্যা হইতে পারে না ভাই, মিথ্যা হইতে পারে না। অনেক জ্ঞান রাখেন। উনি কেমন জ্ঞানী দেখেন। এটা একটা কথা শুনতেছেন না, মহামান্য রাষ্ট্রপতিকে কেন ঈদগাহে নামাজ পড়তে আসতে দেওয়া হলো না? এটা আমাদের ইউনূস স্যার নাকি একটা ষড়যন্ত্র করছে। ভাই, ষড়যন্ত্র সবসময় নেগেটিভ হয় না, ষড়যন্ত্র থেকে অনেক কিছু পজিটিভ পাওয়া যায়। রাষ্ট্রপতিকে যদি ঈদগাহে নিয়ে আসা হইতো নামাজ পড়ার জন্য, অন্যরকম ঘটনা করতে পারতো। কারণ কি জানেন, এই ঈদগাহেতে আছে শহীদ পরিবারের সব লোকজন, এই ঈদগাহে আছে যারা পঙ্গু হয়েছে, আহত হয়েছে, তারাও আছে। এবং এই ঈদগাহে আছে জুলাই আগস্টকে যারা বুকে ধারণ করে তারা। ধরে নেন উনি নামাজ পড়তে আসছে, ঈদের নামাজ। যদি দূর থেকে এরকম স্লোগান হইতো, সুপ্পু সাহেবের বিরুদ্ধে কোন স্লোগান তুলতো, হ্যাঁ, যে স্লোগান গুলা শুনতে ভাল লাগতো না, ভাল লাগতো না, যদি ভুয়া এরকম একটা স্লোগান তুলতো, ধরে নেন পিছন থেকে সবাই চিৎকার করে বলতেছে ভুয়া, ওনাকে পদত্যাগ করার জন্য দাবি জানাইতেছে ঈদগাহ ময়দানে, এটা দেখতে ভালো লাগতো? নিশ্চয়ই ভালো লাগতো না। সারা দেশে কি বার্তা যাইতো? একটা খুশি ঈদের দিনে একটা নিরানন্দ কাজ হইতো, একটা নোংরামি হইতো। বুঝে নিয়েন, এই জন্যই উনাকে আসতে দেওয়া হয় না ঈদগাহে। আমার শেষে খুবই ভালো কাজ করছে। কারণ কি জানেন, উনাকে তো অনেকেই এখনো মাইনা নেয় নাই, রাষ্ট্রপতিকে মাইনা নেয়নি, কিন্তু উনাকে পদত্যাগ চাইছিল। বিএনপির কারণে পদত্যাগটা হয় নাই, বিএনপির কারণে সংবিধানটা চেঞ্জ হয় নাই, বিএনপির কারণে জুলাই আগস্টের ঘোষণাপত্র আসে নাই। কিন্তু সবই আসতে বাধ্য। ভারতের সমস্ত ছলা কলা শেষ ভাই, সব পতন হয়ে গেছে, কবর হয়ে গেছে। চীন থেকে ঘুরে আসার পর সব কবর হয়ে গেছে, এটা মাথায় রাখেন। প্রথমত আমি তীব্র প্রতিক্রিয়া এবং নিন্দা জানাচ্ছি এবং ডিপ জলের ভাষায় বলতে চাই আহ বাতি যা আহ। মানে পুরো ইন্ডিয়া নিয়ে আসতে হবে। যদি ইন্ডিয়া নিয়ে আসলে আমরা বেকায়দায় পড়বো, কিন্তু শুধু ত্রিপুরা আসলে বাংলাদেশ ত্রিপুরাকে মারিয়ে দেখে নিতে পারবে, আমাকে ছুটিয়ে লাল করে দেবে। বাংলাদেশকে ভেঙে ফেলা হবে, বাংলাদেশকে ভেঙে বাংলাদেশের ভেতর দিয়ে রাস্তা বানানো হবে, সেই রাস্তা দিয়ে তারা সমুদ্রে যোগাযোগ করবে। এমন অধ্যত্বপূর্ণ বক্তব্য বাংলাদেশকে নিয়ে দিয়েছে ত্রিপুরার যিনি কি বলা হয় যে নেতা আছেন, ত্রিপুরা মথা দলের প্রধান প্রদ্যোৎ মাণিক্য। গতকালকে ডক্টর মোহাম্মদ ইউনূস 7 সিস্টার্স নিয়ে চীনে সফররত অবস্থায় একটা বক্তব্য দিয়েছিলেন। আপনাদের আমি গতকালকে ভিডিওটা দিয়েছিলাম, যারা দেখেনি দেখে নেবেন। তিনি যে বক্তব্যটা দিয়েছিলেন যে ভারতের যে 7 সিস্টার্স আছে
তো এই সেভেন সিস্টার্স বেসিক্যালি স্থলবেষ্টিত, মানে এখানে সমুদ্র পথের সাথে কোথাও কোনো কানেক্টিভিটি নাই, আর এই জন্য তাদেরকে বাংলাদেশকে ব্যবহার করে তাদেরকে কিন্তু সমুদ্র পথে যেতে হয়। তো ওনার এই বক্তব্যটাকে কেন্দ্র করে ভারতের রাজনীতিতে আমি গতকালকে বলেছি ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। কেউ কেউ ভাবছেন যে ডক্টর ইউনূস সেভেন সিস্টার্সকে হুমকি দিয়েছেন, আর তার এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে আপনার সেভেন সিস্টার্সকে নিয়ে করা ডক্টর ইউনূসের বক্তব্যকে কেন্দ্র করে ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলোতে তীব্র প্রতিক্রিয়া এবং কি ক্ষোভের সৃষ্টি হয়েছে। বাংলাদেশ কি তারা ভেঙে দিবে, ভেঙে দিয়ে নিজেদের জন্য সমুদ্রপথ তৈরি করার হুমকি দিয়েছে ত্রিপুরা। এছাড়া আসামের যিনি মুখ্যমন্ত্রী আছেন হেমন্ত বিশ্ব শর্মা, তিনিও ডক্টর ইউনূসের মন্তব্যকে আপত্তিকর বলে অভিহিত করেছেন। অন্যদিকে কংগ্রেস নেতা, মানে বিজেপি না, বিজেপি তো মোদীর দল, কংগ্রেস হচ্ছে আপনার সোনিয়া গান্ধীর যে দল আছে বা মহাত্মা গান্ধীর যুগের যে দল, পবন খেরা একে উত্তর পূর্ব ভারতের জন্য বিপজ্জনক বলে মন্তব্য করেছেন। আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা বলছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধানের এই মন্তব্য খুবই আপত্তিকর এবং নিন্দনীয়। এটি ভারতের কৌশলগত চিকেন স্ন্যাক, এই যে স্টেটগুলো আছে এগুলোর যে করিডোর, সেই করিডোরের দুর্বলতা নিয়ে প্রচলিত বর্ণনাকে পুনরায় উস্কে দেওয়ার শামিল। ভারতের মধ্যে এমন কিছু শক্তি অতীতেও ছিল যা এই সংকীর্ণ ভূখণ্ডকে বিচ্ছিন্ন করার পরামর্শ দিয়েছে, যা উত্তর পূর্বকে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন করে ফেলতে পারে। তাই আমাদেরকে আরো শক্তিশালী রেল এবং সড়ক যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে হবে, বিশেষ করে চিকেন স্ন্যাকের যে করিডোরটা আছে এটাকে বাইপাস করার মতন নতুন রোড তৈরি করতে হবে। অপরদিকে ত্রিপুরার যিনি আছেন নেতা, তিপ্রা মথা দলের নেতা, তার বক্তব্য ভারতকে এখনই সমুদ্রপথে নিজস্ব সংযোগ তৈরি করতে হবে এবং বাংলাদেশ নির্ভরতা কমাতে হবে। 1947 সালে ভারতীয় ইউনিয়নের সঙ্গে যুক্ত হওয়ার ইচ্ছা থাকলেও চট্টগ্রাম বন্দর এখন বাংলাদেশের অধীনে। এখন এই অস্থায়ী সরকার সমুদ্রের অভিভাবক হওয়ার দাবি করেছে, যা হাস্যকর। যদি আমরা নতুন অবকাঠামো প্রকল্পের জন্য কোটি কোটি টাকা ব্যয় করতে পারি তাহলে বাংলাদেশকে ভেঙে সমুদ্রপথ নিশ্চিত করাই ভালো। চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে বসবাসরত ত্রিপুরী, গারো, খাসিয়া, চাকমা জনগোষ্ঠী নিজেদের ঐতিহ্যবাহী ভূমিতে অত্যন্ত কঠিন অবস্থায় আছে, আর এই সুযোগটা ব্যবহার করা উচিত এখন। অন্যদিকে কংগ্রেস নেতা বলছে বাংলাদেশ চীনকে আমন্ত্রণ জানিয়ে ভারতের বিরুদ্ধে এটি অবরোধ তৈরি করতে চাইছে। আমাদের পররাষ্ট্র নীতি এতটাই দুর্বল যে যার জন্মের জন্য আমরা অবদান রাখলাম সেই দেশই এখন আমাদেরকে ঘিরে ফেলার চেষ্টা করেছে। ভারতের বক্তব্য বিশিষ্ট জানান যে বাংলাদেশকে তারা জন্ম দিচ্ছে, কিছুটা সত্য বাট পুরোটা না, বাট যোগ বদলে গেছে। দেখেন এখন সম্পর্ক হইতে হবে সমান সমান। সেভেন সিস্টার নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের মন্তব্যে ভারত জুড়ে এখন রাজনীতিতে চলছে তুলপাড়। ভারতের রাজনীতিবিদরা এক একজন এক এক রকম মন্তব্য করছে, উম্মাদের মতো পাগল হয়ে গিয়েছে। মনে হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশে থাকার কারণে ভারত হয়ে যাবে লন্ডভন্ড, তাদের সেভেন সিস্টার আলাদা হয়ে যাবে, সেই দুশ্চিন্তা এখন চলছে। ভারতের পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত ভারত জুড়ে নরেন্দ্র মোদীর পক্ষে বিপক্ষে স্লোগান মুখরিত হচ্ছে রাজনীতিবিদদের মুখে মুখে। আজকে আমরা ইত্তেফাক পত্রিকা থেকে এই নিউজটা আপনাদের সামনে তুলে ধরছি। সম্প্রতি চীন সফরে গিয়ে এক বক্তৃতায় ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতের 7টি উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যের সেভেন সিস্টার স্থল বিশিষ্ট বলে উল্লেখ করে বাংলাদেশকে এই অঞ্চলের সমুদ্রের অবির্ভাবক হিসাবে উল্লেখ করেছেন। তার সেভেন সিস্টারের সাথে সমুদ্রের কোনো সম্পর্ক নাই, তাই সেই কারণে বাংলাদেশ হলো ভারতের সেভেন সিস্টারের সমুদ্রের অবির্ভাবক। সেই অবির্ভাবকের দায়িত্ব পালন করলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। 54 বছর পরে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় প্রথমবারের মতো ভারতের চোখে চোখ রেখে কথা বলার মতন একজন রাষ্ট্রপ্রধান। এখানে উল্লেখ করেছে ডক্টর মোহাম্মদ ইউনূস, সেখানে বলেছিলেন ভারতের পূর্বাঞ্চলে অবস্থিত সেভেন সিস্টার নামে পরিচিত 7টি রাজ্য সম্পূর্ণরূপে স্থল বেষ্টিত, সমুদ্রের সঙ্গে তাদের যোগাযোগের কোনো উপায় নাই। ফলে আমরাই এই অঞ্চলের জন্য সমুদ্রের একমাত্র অবির্ভাবক। বাংলাদেশের অন্যদের জন্য প্রধান প্রবেশদ্বার হিসাবে কাজ করতে পারে। বাংলাদেশ অন্যদের জন্য প্রধান প্রবেশদ্বার হিসাবে কাজ করতে পারে। অন্যদের বলতে বুঝিয়েছেন উনি 7টা দেশ, 7টা প্রভিন্সকে, ভারতের 7টা প্রদেশকে বুঝিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। 7টা দেশ আর বাংলাদেশের সাথে যদি তারা থাকে, তারা যদি আলাদা হয়, তাহলে বাংলাদেশ অভিভাবক হিসাবে তাদেরকে পানি ব্যবহারের জন্য বাংলাদেশের সমুদ্র ব্যবহার করে তারা যাতে করে ব্যবসা বাণিজ্য করতে পারেন, বাংলাদেশের বন্দর বাংলাদেশের দক্ষিণে দিয়ে তারা ব্যবহার করতে পারবেন বলে তিনি সেখানে ইঙ্গিত করলেন ভারতের সেই সেভেন সিস্টারের 7 মুখ্যমন্ত্রীকে। তোমরা যদি মুখ্যমন্ত্রী না হয়ে তোমাদের রাজ্যের প্রধানমন্ত্রী হও, তাহলে অভিভাবক হিসাবে বাংলাদেশ তোমাদের সহায়তা করবে। তোমাদের বন্দর নগরী দরকার হবে, বন্দরের দরকার হবে, সমুদ্রপথে ব্যবসা বাণিজ্যে রাজ্যগুলা, মানে তোমাদের যখন দেশ হবে, দেশগুলা উন্নয়নের জন্য বাংলাদেশ পিতার দায়িত্ব পালন করবে। প্রিয় দর্শক, সবসময় আমরা জানি ছেলে সন্তান, মেয়ে সন্তান, যেই হোক, যে যত দুষ্ট হোক, যে বাবা মার কথা না শুনুক, তারপরেও কিন্তু তার সন্তানকে বাবা মা ফেলে দিতে পারেন না, ফেলে দেন না। একটা অনেক পড়াশোনা করে অনেক জ্ঞানী বুদ্ধিমান রাজনীতিবিদ, ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিশ্ববিদ্যালয়ের টিচার হয়, আরেকজন ঘুরে ফিরে বেড়ায়, কোনো কিছুই করে না, তারপরেও মা বাবার কাছে সে সমান মূল্য এবং সমান সন্তান হিসাবেই মা বাবার উত্তরসূরি হতে পারে। অনুরূপ ভাবে ডক্টর মোহাম্মদ ইউনূস সেভেন সিস্টারকে বলেছে, এটা তোমাদের জন্য আমরা অভিভাবক, আমরা গার্ডিয়ান, আমরা পিতার দায়িত্ব পালন করব সেভেন সিস্টারের জন্য। প্রদর্শক, সেভেন সিস্টারের রাজনীতিবিদদেরকে, সেভেন সিস্টারের জনগণকে উনি উৎসাহিত করলেন চায়না ওনার ওই বক্তব্যে, আর সেই বক্তব্যের কারণেই এখন তুলপাল চলছে ভারত জুড়ে। প্রিয় দর্শক, ভিডিওটি কেমন হয়েছে? ভিডিও সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্টে জানিয়ে যাবেন। আজকের মতো নিউজটি এখানে শেষ করছি। ফিরে আসছি পরবর্তীতে অন্য কোনো নতুন
টপিকস নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।